আজকে আমরা নিয়ে চলে এসেছি পরবর্তী পার্ট, চুরার বিদ্রোহ দ্বিতীয় পর্ব, মেদিনীপুর 1978 থেকে 1999। কালকে আমরা পড়েছিলাম ঔপনিবেশিক অরণ্য আইন, কৃষি ও উপজাতি বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। আজকে আমরা পড়ব চুরার বিদ্রোহ। আদিবাসী চুরা বা চুয়ার গণগোষ্ঠী পশ্চিমবঙ্গে অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশ এবং বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বসবাস করত। কারা? চোরার বা আদিবাসী চুরার জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত মেদিনীপুর জেলায় উত্তর পশ্চিমাংশে ও বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বসবাস করত। চুরাররা কৃষিকাজ ও পশু পাখির পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত, যা বিনিময়ে তারা কিছু নিষ্ক্রিয় জমি ভোগ করত। চুরাররা কী করত? তারা কৃষিকাজ করত, পশু শিকার করত, তাদের সাথে সাধারণ জমিদার যে তারা থাকে তাদের পাইক বা সৈনিকের কাজ করত। তার বদলে তারা কী পেত? কিচ্ছু নিষ্ক্রিয় জমি তারা ভোগ করতে পারত। 18 শতকের দ্বিতীয়ার্ধে চুরাররা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুরার বিদ্রোহ নামে পরিচিত। চুরার বিদ্রোহ কী ছিল? 18 শতকের দ্বিতীয়ার্ধে চুরাররা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করেছে চুরা বিদ্রোহ। চুরাদের উপর অত্যাচার হতো, তারা ব্রিটিশদের বিরুদ্ধে এত অত্যাচার ও শোষণ হওয়ার ফলে যে বিদ্রোহ ঘোষণা করে তাকে চুরার বিদ্রোহ বলে। চুরা বিদ্রোহের বিবরণ, ঠিক আছে, চুরা বিদ্রোহ কী এর বিবরণ দিচ্ছি। মেদিনীপুর জেলার জমিদারের উপর ইংরেজ কোম্পানি করের বোঝা চাপিয়ে দিলে বা বোঝা বাড়িয়ে দিলে জমিদারের পক্ষে নিয়ে চুরাররা প্রথম পর্যায়ে বিদ্রোহ অংশ নেয়। কিয়ের জন্য? প্রথম কীভাবে বিদ্রোহটা হয়? মেদিনীপুর জেলায় জমিদাররা যে আছে তাদের উপরে ইংরেজ কোম্পানি করের বোঝা বাড়িয়ে দিলে জমিদারের জন্য চুরাররা প্রথম বিদ্রোহ অংশগ্রহণ নেয়। ঘাটশিলায় বা ধলভূমির রাজার জগন্নাথ সিংহ এই বিদ্রোহ ঘোষণা করেন। ফার্স্ট কে ঘোষণা করেন এই চুরার বিদ্রোহ? ধুলভূমের রাজা জগন্নাথ সিংহ। শর্ট কোশ্চেন আসলে এটা অ্যান্সার লিখতে পারবে। তারপরে কি আছে? প্রথম পর্যায়ে চুরার বিদ্রোহ বিরুদ্ধে ইংরেজরা দরিদ্র চুরারদের জমির মালিকানা বাতিল ও পাইকের পেশা থেকে বিরত করে। প্রথমজন চুরা বিদ্রোহ তখন ওরা কী করে? জমিদারদের যে জমি ছিল তার মালিকানা থেকে বাতিল করে এবং চুরারদের যে পাইক করা হতো বা সেনাবাহিনীর কাজ করতো সেখান থেকে তাদের বাতিল করতে হলো, মানে বিরত করা হলো। ফলে দুর্দশা আরও বাড়ে এবং তারা ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়। ফলে এই সব করার জন্য তারা ইংরেজদের উপর চড়াও হয় এবং সে যুদ্ধটা আরও ক্ষুব্ধ হয়ে বাড়ে। জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলা বিস্তীর্ণ অঞ্চলে দ্বিতীয় পর্যায়ে চুরা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। প্রথম পর্যায়ে তো চুরা বিদ্রোহ ছিল রাজা জগন্নাথ সিংয়ের জন্য। ইংরেজদেররা যে চুরার জমির মালিকানা বাতিল করে, চুরাদের যে জমি ছিল সে মালিকানা বাতিল করে ও পাইকের যে পেশা ছিল, মানে সেনাবাহিনীর যে পেশা ছিল সেটাতে বাতিল করার জন্য বিদ্রোহ করে। কিন্তু দ্বিতীয় চুরা বিদ্রোহ ছড়ায় পড়ে জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। দ্বিতীয় চুরার বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের নেতৃত্বে অংশগ্রহণ ছিলেন বাঁকুড়া জয়পুরের জমিদার দুর্জন সিং, মেদিনীপুরের রানী শিরোমণি প্রমুখ। এই দ্বিতীয় চুরার বিদ্রোহের কে অংশগ্রহণ করে, নেতৃত্ব কে দেন? বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং, মেদিনীপুরের রানী শিরোমণি প্রমুখ। এ দুটা মনে রাখতে হবে। তারা বিভিন্ন জমিদার ও আদিবাসী বিরুদ্ধে চুরার বিদ্রোহে সামিল করেন, মানে তারা যে জমিদার ও আদিবাসী আছে চুরারদের নিয়ে বিদ্রোহ সামিল হয়। বিদ্রোহীরা সরকারি দপ্তরে আক্রমণ চালায়, মানে চুরার যে বিদ্রোহটা হয় তারা যে অংশগ্রহণ করে চুরার মানুষরা বা চুরার আদিবাসীরা, তারা ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ সাম্রাজ্যের যে বিদ্রোহ করে ওর যে সরকারি দপ্তর, মানে সরকারি বাড়িঘর বা সরকারি টাকা পয়সা, সরকারি জমি, তার উপরে আক্রমণ চালায়। বিদ্রোহ অসামান্য আন্দোলনের জন্য রানী শিরোমণি মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত। এই বিদ্রোহ অসামান্য ছিল, মানে জাস্ট সামান্য ছিল না শুধুমাত্র যে হচ্ছে চলে গেছে শেষ এরকম না, এই বিদ্রোহটা অনেক বড় আকার নেয়। তার জন্য এই রানী শিরোমণিকে লক্ষ্মীবাই নামে পরিচিত করা হয় মেদিনীপুরে। অমল সিং নামে অপর বিরোধী নেতা গেরিলা কায়দায় বিদ্রোহ শুরু করে
ব্রিটিশ বাহিনীকে বিপস্ত করে ফেলে। হ্যাঁ, মানে অমর সিং যে থাকে সে আবার একটা বিদ্রোহ, ওই বিদ্রোহতে অংশগ্রহণে আলাদা জায়গার থেকে গেরিলার থেকে যে অংশগ্রহণ করে সেখানে ব্রিটিশদের বিপর্যস্ত করে ফেলেও। বিদ্রোহী চুরাইররা ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত পরাজিত হয়। বিদ্রোহীরা চুরার ইংরেজদের বিরুদ্ধে সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয়। তারা চুরা বিদ্রোহ ইংরেজদের সাথে হারে। ঠিক আছে, ইংরেজ পুলিশ বাহিনী বিদ্রোহীদের উপর দমন পীড়ন চালায় এবং রানী শিরোমণির হত্যার ফলে বিদ্রোহ থেমে যায়। তারা এই বিদ্রোহ হারার পরে তাদের উপরে খুব আক্রমণ চলায় এবং রানী শিরোমণিকে হত্যা করার ফলে এই বিদ্রোহ সমাপ্তি ঘটে সেখানেই, বা বিদ্রোহ শেষ হয়ে যায়। এই বিদ্রোহ বৈশিষ্ট্য কী ছিল? চুরার বিদ্রোহের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। প্রথমত বৈশিষ্ট্য কী বলি, বিদ্রোহী চূড়াটা ছিল সমস্ত উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ, মানে সব ছিল উপজাতি সম্প্রদায়ের মানুষ। ঠিক আছে, অস্ত্রচালনা ও যুদ্ধ ছিল তাদের সহজাত বৈশিষ্ট্য। তাদের অস্ত্র চলন করা এবং যুদ্ধের ছিল তাদের সহজাত বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্য আলাদা ছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, ইংরেজ কোম্পানি মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম অঞ্চলে স্থানীয় জমিদারের উপর ভূমি রাজস্বের বোঝা চাপিয়ে দেয়। দ্বিতীয় কী ছিল, ইংরেজ কোম্পানি যে আছে তারা মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম অঞ্চলে যে জমিদাররা ছিল তাদের ভূমি যে রাজস্ব হয় তার বোঝা বাড়িয়ে দেয়, যাকে কর বলি বা রাজস্ব বলি। করই হয়, ট্যাক্স, খাজনা, ট্যাক্স, কর, এটাই। এবং রাজস্ব পরিশোধের ব্যর্থে জমিদারদের জমি বাজেয়াপ্ত করতে শুরু করে। মানে যে জমিদাররা তার কর বা খাজনা দিতে পারবে না তাদের জমি ইংরেজরা নিতে শুরু করে। ফলে জমিদাররা বিদ্রোহ শুরু করে এবং চুরাররা জমিদারদের পক্ষ নিয়ে বিদ্রোহ যোগ দেয়। এই বিদ্রোহের ফলে জমিদারও বিদ্রোহ ঘোষণা করে এবং জমিদারদের জন্য চুরাররাই বিদ্রোহ যোগ দেয়। তৃতীয়ত, চুরার বিদ্রোহ দুটি পর্যায়ে সংক্ষিপ্ত হয়। চুরার বিদ্রোহ দুটি পর্যায়ে সংঘটিত হয়। কি কি পর্যায়ে? প্রথম পর্যায় হলো চুরার বিদ্রোহ 1767 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে আমার। চুরার বিদ্রোহ 1767 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় চুরার বিদ্রোহ 1798 থেকে 99 খ্রিস্টাব্দে হয়। চুরার বিদ্রোহ দুই ভাগে হয়, একটা 1767 প্রথমটা, দ্বিতীয়টা হলো 1798 বা 99 খ্রিস্টাব্দে। 1798 থেকে 99 মিডিলে। ঠিক আছে, এবার বিশ্লেষণ কি চুরার বিদ্রোহ ব্যর্থ হলেও এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যায়। চুরার বিদ্রোহ যে ব্যর্থ হয়েছে তারপরেও এর কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আছে। সেই গুরুত্বপূর্ণ ফলাফল কি? যেমন প্রথম, ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে পিছিয়ে পড়া চুরাররা বিদ্রোহ শুরু করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল। যারা ব্রিটিশ অত্যাচার করত তাদের বিরুদ্ধে এই বিদ্রোহ একটা দৃষ্টান্ত স্থাপন করে। কেননা নিরপেক্ষ চুরাররা 18 শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করে তা ভারতে শিক্ষিত সম্প্রদায় শুরু করেছিল আরও অন্তত 100 বছর পরে। ঠিক আছে, এই বিদ্রোহ হওয়ার 100 বছর পরে ভারতের শিক্ষিত সম্প্রদায় স্থাপন হয়। দ্বিতীয়ত, জমিদার ও কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহ সামিল হয়। এই বিদ্রোহ জমিদার আর কৃষকরা একত্র এক মিল হয় এই বিদ্রোহে অংশগ্রহণ করে। তৃতীয়ত, চুরারদের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে সরকার এখনকার শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটায়। ঠিক আছে, তৃতীয়ত, চুরার বিদ্রোহের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখার জন্য সরকার শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটায়। বিষ্ণুপুর শহরটি কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল 1800 খ্রিস্টাব্দে নামে একটি বিশেষ জেলা গঠন হয়। বিষ্ণুপুর কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল একটি জেলা গঠিত হয়। ঠিক আছে, এটা হলো চুরার বিদ্রোহ দ্বিতীয়। ঠিক আছে, চুরার বিদ্রোহ কি? চুরার বিদ্রোহের বিবরণ, চুরার বিদ্রোহের বৈশিষ্ট্য, চুরার বিদ্রোহের বিশ্লেষণ বা ফলাফল। এরপরে আমরা যাব কোল বিদ্রোহ কবে হয়েছিল? 1831 থেকে 1832। কোথায় হয়েছিল? বিহারের ছোট নাগপুর অঞ্চলে। ঠিক আছে, কাদের নিয়ে হয়েছিল কোল বিদ্রোহ? কোলদের বসবাস স্থান ছিল আদিবাসী সম্প্রদায়। ঠিক আছে, ছোট নাগপুর অঞ্চলে। তো এই শুরু করা যাক কোল বিদ্রোহ 1831 আর 32। বিহারের ছোট নাগপুর অঞ্চলে বিস্তৃত
অঞ্চলে আদিবাসী কোলদের বসবাস ছিল। তারা কোথায় বাস করতো? প্রথমে বলেছিলাম বিহারের ছোটনাগপুর অঞ্চলে, ঠিক আছে, আদিবাসী অঞ্চলে। কোল জাতি জঙ্গলের সম্পদ সংগ্রহ করে। কোল জাতি জঙ্গলে যারা যাবতীয় জিনিস থাকে সংগ্রহ করে। ঝোপঝাড় ও জঙ্গলে ঢাকা পাথুরে জমিতে চাষবাস শুরু করে, জীবিকা নির্ভর করে। তারা ঝোপঝাড় জঙ্গল পাথুরে যে জমি ছিল সেটাকে উর্বর করে সেখানে জীবিকা নির্ভর করে, চাষবাস শুরু করে। তারপরে 1820 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর অঞ্চলে শাসনভার হাতে নেয়। কত খ্রিস্টাব্দে শাসনভার হাতে নেয়? 1820 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে, ঠিক আছে। আগে থেকেই জমিদারদের বিরুদ্ধে জমাক্ষোভ ও নতুনভাবে ব্রিটিশদের উপস্থিতিতে সহজ সরল কোলরা আতঙ্কিত হয়ে রুখে দাঁড়ায়, ঠিক আছে। তারা ভয় পেয়ে এই বিদ্রোহটাকে অংশগ্রহণ করে। 1820 থেকে 1821 খ্রিস্টাব্দে কোলরা পোড়াহাটের জমি ও তার সহযোগী ইংরেজ সেনাবাহিনী রোগসেস এর বিরুদ্ধে চাইবাসার যুদ্ধে পরাজিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের সহযোগী জমিদার মহাজন ও ব্যবসায়ীরা কোলদের উপর তীব্র শোষণ ও অত্যাচার শুরু করে। 1820 থেকে 21 খ্রিস্টাব্দে পোড়াহারের জমিদার ও তার সহযোগিতায় ইংরেজ সেনাপতি রোগসেস এর বিরুদ্ধে চাইবাসার যুদ্ধে পরাজিত হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার সহযোগী জমিদার ও মহাজন ব্যবসায়ীরা কোলদের উপর তীব্র শোষণ অত্যাচার শুরু করে। ফলে আদিবাসী কোলরা 1831 থেকে 32 খ্রিস্টাব্দে শক্তিশালী বিদ্রোহ শুরু করে, যা কোল বিদ্রোহ নামে পরিচিত। কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কোল বিদ্রোহ বিবরণ: সরলমতি কোরলা বিভিন্ন ঘটনা ইংরেজের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল। সরলমতি কোলরা ছিল সরলমতি, মানে কি? সরল সাদাসিধে মানুষ। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে বহিরাগত দুদিকের হাতে রাজস্ব আদায়ের ভার চলে যায়। প্রথমত জমিদারের হাতে রাজস্ব থাকে, 2 নম্বর কোম্পানির হাতে রাজস্ব থাকে। এতটা পরিমাণ রাজস্ব কোলদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। দ্বিতীয়ত রাজস্ব নামক বোঝার মাত্রা অতিরিক্ত বৃদ্ধি এবং তার আদায়ের জন্য প্রবল অত্যাচার, মানে রাজস্ব অতিরিক্ত মাত্রায় বৃদ্ধিও করে দেওয়া হয়েছে, সঙ্গে এটা আদায় তোলার জন্য তাদের উপরে প্রবল অত্যাচার করা শুরু হয়। সাধারণত কৃষকদের জমি থেকে উৎখাত এমনকি নারী নির্যাতন কিছুই বাদ থাকে না। তারা কি করতো? যখন খাজনাটা না পারতো, ঠিক আছে, রাজস্ব না আসতো, তখন তাদের জমি তাদের কাছ থেকে নিয়ে নিত এবং তাদের সাথে এমনকি তাদের যে নারী থাকতো তাদের বাড়িতে, ঘরে মা বাচ্চা যেই হোক, সে নারীকেও নির্যাতন করতে তারা ছাড়তো না ইংরেজরা। তৃতীয়ত পানীয় মদের উপর উচ্চ হারে কর আরোপ। পানীয় যে মদ থাকতো তাদের উপরেও উচ্চ হারে কর চাপানো হতো। চতুর্থ রাস্তা তৈরির বেকার শ্রম দিতে বাধ্য করা, মানে রাস্তা যে তৈরি হবে, রোড তৈরি করবে ওরা, ইংরেজ ব্রিটিশ কোম্পানিরা, সেখানেও ওদেরকে কাজ করতে হবে, কিন্তু টাকা পয়সা ছাড়া, বিনা রোজগারে, বিনা বেকারে কাজ করতে হবে। বেকারে কাজ করতে হবে, কোনো টাকা পয়সা কোনো কিছু পাবে না তারপর চুপ পড়ে রাস্তা তৈরি করে বা কাজকর্মের পরে। পঞ্চমত ইচ্ছার বিরুদ্ধে আফিন চাষ কোলদের বাধ্য করা হতো। তাদের যে ইচ্ছাও না থাকতো, তাদের জমিতে আফিন নামে একটা ফসল চাষ করা হতো, বা কফি যাই হোক সেটা চাষ করা হতো। সেইটা চাষ করলে সেই জমি উর্বর জমি আর পরবর্তীতে উর্বর থাকতো না আফিন চাষের ফলে। ষষ্ঠম, কোলদের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা রদ করে ব্রিটিশ আইন কানুন ও বিচার পদ্ধতি আরোপ করা, মানে কোলদের যে আইন ও বিচার ছিল সেটাকে একদমই রোধ করে, মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেইখানে ওদের আইনের জায়গায় ব্রিটিশ সরকারের আইন আর বিচারপতি আরোপ করা হবে, মানে ওটা বিচার ব্রিটিশরা করবে, ওদের আর কিছু করা থাকবে না। কোল বিদ্রোহ শুরু হওয়ার পর তা দ্রুত বীরভূম, মালভূম, রাঁচি, হাজারিবাগ, পালোমা জেলা প্রভৃতি ছড়িয়ে পড়ে। বিদ্রোহী নেতাদের মধ্যে ছিলেন বুদ্ধ ভগত, জুয়া ভগত, সিরাই, সিন্ধুবাই মানকি, সুইমুন্ডা প্রমুখ। তারা কোলদের ঐক্যবদ্ধ করে গ্রামে গ্রামে বিদ্রোহীদের খবর ছড়িয়ে দেয়।
বিদ্রোহীরা বহিরাগত সাপ জানিয়ে দেয় যে তাদের ছোটনাগপুর ছাড়তে হবে, নয় মৃত্যুবরণ করতে হবে। বিদ্রোহীরা ইংরেজদের জানায় তারা যদি ছোটনাগপুর অঞ্চল না ছাড়ে তাহলে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। বিদ্রোহীরা ইংরেজ কর্মচারী, জমিদার, জোতদার, মহাজন, ব্যবসায়ীদের আক্রমণ করে, তাদের ঘরবাড়ি আগুন লাগিয়ে দেয় এবং বহু লোককে হত্যা করে। তারা তাদের বিদ্রোহতে জমিদারকে আক্রমণ করে, ইংরেজ কর্মচারীকে আক্রমণ করে, জোরদারদের আক্রমণ করে, মহাজনকে আক্রমণ করে এবং আক্রমণ করার পরে সেখানে তাদের যে ঘরবাড়ি ছিল ওই ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় আক্রমণে এবং অনেক মানুষকে হত্যা করে। শীঘ্রই ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে ইংরেজ বাহিনী বিদ্রোহীর উপর তীব্র দমন পীড়ন শুরু করে। ঠিক আছে, ইংরেজ বাহিনী হাজার হাজার আদিবাসীকে নির্মমভাবে হত্যা করলেও বিদ্রোহ বন্ধ হয়ে যায়। এই বিদ্রোহতে বহুত মানুষকে হত্যা করা হয় কোলদের, তারপরে এই বিদ্রোহ দমন হয়। এই বিদ্রোহ বৈশিষ্ট্য কী? কোলরা ছিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত, উপজাতি সম্প্রদায়ভুক্ত। ঠিক আছে, তাদের কাছে বহিরাগত দিক ও ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি ছিল স্বাধীনতা শামিল। তারা ইংরেজদের থেকে এবং বহিরাগত দিক থেকে স্বাধীন হওয়ার জন্য এই বিদ্রোহ শুরু করে। ছোটনাগপুর অঞ্চলে অরণ্য অধিকার রক্ষার প্রশ্নে কোলরা ঐক্যবদ্ধ হয়েছিল। ছোটনাগপুরে যে ওদের অরণ্য ছিল, তার অধিকার ছিল, তার আইন ব্যবস্থা ছিল, তাদের বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করে। তৃতীয়ত, কোল বিদ্রোহ নাকারায় বাজিয়ে আম গাছের শাখা বা যুদ্ধের তীর বিল করে নিজেদের মধ্যে বিদ্রোহ বার্তা ছড়িয়ে দেয়। তারা কি করে? কোল বিদ্রোহরা, ঠিক আছে, নাকারা বাজিয়ে আম গাছের শাখা বা যুদ্ধের তীর বিল বানায়, তারা বিদ্রোহকে বার্তা দেয়। চতুর্থত, শহরে শিক্ষিত মানুষের সমর্থন বা যোগাযোগ থেকে কোলরা বঞ্চিত ছিল। শহরে যারা শিক্ষিত ছিল তাদের থেকে যোগাযোগ তাদের মধ্যে ছিল না। তাদের ফলাফল কী হয়েছিল? কোল বিদ্রোহ ইংরেজদের আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। বিদ্রোহী একই সঙ্গে ইংরেজ ও বহিরাগত জমিদারের উপর আক্রমণ চালায়। চার্লস মেটকাফ মনে করেন বিদ্রোহী কোলদের উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটানো। তবে এই বিদ্রোহ কিছু সীমাবদ্ধতা ছিল। প্রথমত, কোল বিদ্রোহ সুযোগ্য নেতার অভাব ছিল। কোল বিদ্রোহে কোনো সুযোগ্য নেতা ছিল না। 2, আঞ্চলিক ক্ষেত্রে বিদ্রোহ সীমাবদ্ধ হওয়ার তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। কোল বিদ্রোহটা ছিল সুবর্ণ একটা নেতার অভাব, যোগ্য নেতার অভাব। তৃতীয়টা, এটা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধতা ছিল। তৃতীয়টা ছিল বিদ্রোহের মধ্যে যোগাযোগের যথেষ্ট অভাব ছিল। এই কারণে শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয়। মানে এই বিদ্রোহের সাথে যোগাযোগটা ঠিকঠাক ছিল না, যার জন্য এই বিদ্রোহ সহজে ব্যর্থ হয়ে যায়। কোল বিদ্রোহ ব্যর্থ হলো এই কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যায়। কোল বিদ্রোহ কিছু ফলাফল: 1, বিদ্রোহের ফলে কোল আদর্শতি অঞ্চলে কোম্পানি নীতিকে কিছু পরিবর্তন ঘটে। কোল বিদ্রোহের ফলে, ঠিক আছে, কোল অধ্যুষিত অঞ্চলে কোম্পানির কিছু পরিবর্তন ঘটে, কোম্পানির যে রুল ছিল তার কিছু পরিবর্তন ঘটে। 2, কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক ভূখণ্ড নিষ্ঠ করে দেওয়া হয় 1834 খ্রিস্টাব্দে। মানে কোল বিদ্রোহ হারলেও তাদের নামে একটা 1834 খ্রিস্টাব্দে ভূখণ্ড কোলদের দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি নামে একটা ভূখণ্ড দেওয়া হয়। ঠিক আছে। তৃতীয় কি, সেখানে ব্রিটিশ আইনকানুনের পরিবর্তে কোলদের নিজস্ব আইনকানুন চালু করা হয়। যে কোলদের আইন কানুনের জন্য যে বিদ্রোহটা হয় সেখানে ওদের একটা সামান্য একটা জায়গা দেওয়া হয় যেখানে ব্রিটিশের আইন কানুন চলবে না, শুধুমাত্র কোলদের আইন কানুন চলবে। ঠিক আছে। চতুর্থ কি, জমিদাররা যেসব জমি দখল করে নিয়েছিল তা কেড়ে নিয়ে কোলদের ফিরে দেওয়া হয়। মানে কোলরা যেসব জমি নিয়েছিল জমিদাররা কোলদের থেকে, সেই সব জমি আবার ইংরেজরা কোলদের ফিরে দেওয়া হয়, যেটা তোমাদের জমি তোমাদের কাছে থাকলো, পুরোটা না কিছুটা। ঠিক আছে। এই হলো বিদ্রোহের টপিক, কোল বিদ্রোহ। তো কালকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা পড়ব সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856। অ্যাকচুয়ালি 1857 সালে মহৎ বিদ্রোহ, এর পরে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহ যতটা ইম্পর্টেন্ট সিধু কানু, ততটাই ইম্পর্টেন্ট আমাদের মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বা সিপাহী বিদ্রোহ বলতে পারো। তো কালকের টপিক ওটা চলবে। আজকে এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো আমাকে, যে এই জিনিসটা ভুল হয়েছে বা এই জিনিসটা বুঝতে পারিনি বা এই জিনিসটা কী হবে, আমি টপিক আবার বুঝিয়ে দিব।
কোনো অসুবিধা হলে সেই জিনিসটা আমি আবার জানিয়ে দেবো, এই টপিকটা কি, এটা কি না কি। ঠিক আছে, আমাকে কমেন্ট করো, পিন করো যে কী কী তোমাদের অসুবিধা হচ্ছে। দরকার পড়লে আমি সেই জিনিসটাকে নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে তোমার জানাবো। দরকার পড়লে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে টেক্সট করো, হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দিচ্ছি আমি কী অসুবিধা না অসুবিধা সেই ব্যাপারে। টপিক লাগলে টপিক দিচ্ছি, নোট লাগলে নোট দিচ্ছি, কোনো এক্সপ্লেনেশন লাগলে এক্সপ্লেনেশন দিচ্ছি, যেটা কোনো দরকার আছে সেটাই দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ। কাউকে সাঁওতাল বিদ্রোহ করানো হবে, তো সাঁওতাল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট পার্ট। যাদের ওই ব্যাপারে টপিক লাগবে তারা থাকবে, যাদের নোট লাগবে তারা থাকবে। তো আজকে এই পর্যন্ত শেষ।